পাসপোর্ট অফিস থেকে তথ্য চুরি, জালিয়াতি করে তৈরি করা হচ্ছে নতুন নতুন পাসপোর্ট। দুর্ভোগে আসল গ্রহীতারা। দালালদের ওপর দায় চাপানোর চেষ্টা অধিদপ্তরের। সিরাজগঞ্জের পর এবার লক্ষ্মীপুরে মাদ্রাসার 6 ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ। শিক্ষক গ্রেপ্তার, শাসনের অজুহাত কর্তৃপক্ষের। করোনাকালে ইলেকট্রনিক গ্যাজেটে আসক্ত 67% স্কুল শিক্ষার্থী। বাড়ছে মানসিক ও শারীরিক সমস্যা, অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ। হাঁস নিয়ে গেছে কমিশনারের লোকজন, ক্লাবের প্লাবন আছে কিছু দেখাশোনা করছে, দেখাশোনা করার পরে তারা হাঁস খায় বলেছে। মশা মারার আগে গায়ে ভাঁস, কাজে আসছে না দক্ষিণ সিটি হাঁস থেরাপি। অবাস্তব বলছেন কীটতত্ত্ববিদরা। এবং 30,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত হচ্ছে বিশ্বমানের সড়ক। বাড়বে উপ আঞ্চলিক যোগাযোগ, শিগগিরই নির্মাণ কাজ শুরুর আশা। ভোরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। ব্যক্তি একজন, কিন্তু তার তথ্য পাসপোর্টে ব্যবহার করে 2 ব্যক্তি রয়েছেন 2 দেশে। এমন অসম্ভব ঘটনাও ঘটে পাসপোর্ট অধিদপ্তরে। দুজনই পাসপোর্ট নিয়েছেন রাজধানীর আগারগাঁও থেকে। শুধু তাই নয়, এক ব্যক্তির একাধিক পাসপোর্ট নেওয়ার ঘটনাও রয়েছে। এই নিয়ে অধিদপ্তর যেমন বিপাকে, তেমন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রকৃত পাসপোর্ট গ্রহীতাদের। অধিদপ্তর বলছে দালালের সহায়তায় জালিয়াতি করেছেন অনেকে। সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। নিজের পাসপোর্টের তথ্য চুরি হয়ে গেছে রাইসুল ইসলামের। তার তথ্য ব্যবহার করে বিদেশ চলে গেছেন আরেকজন। মাঝখানে শুধু ছবির পরিবর্তন। বছর ধরে দফায় দফায় আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে গিয়েও পাননি সমাধান। আশ্বাস আর দপ্তরের টেবিলে আটকে আছে তার বিদেশ যাত্রা। এখানে ফ্যাক্টটা হচ্ছে যে আমার নাম, আমার পিতার নাম, আমার মাতার নাম, প্লাস হচ্ছে আমার জন্ম তারিখ, এই 4টা ইনফরমেশন আরেকজনের সাথে ম্যাচ হয়ে গেছে। এই যে আমি 1 বছর ধরে পাসপোর্টটা পাচ্ছি না, প্লাস হচ্ছে আমি চিন্তা করেছিলাম যে এই সেপ্টেম্বর ইনটেকে আমি হচ্ছে হায়ার স্টাডিজ জন্য অ্যাপ্লাই করব, কিন্তু বর্তমানে এটার জন্য আমি পাসপোর্টের এই সাফারিং এর কারণে আমি এখন অ্যাপ্লাইটাও করতে পারছি না। শুধু রাইসুল নন, তার মতো এমন ঘটনা আরও রয়েছে। জার্মান প্রবাসী আলমগীর তার পাসপোর্ট নবায়নের আবেদন করেন আগারগাঁও পাসপোর্ট অফিসে। তাতেই পিলে চমকানো খবর, তার তথ্য পাসপোর্টে নিয়ে আরেকজন চলে গেছেন দুবাই। বিভীষিকাময় দুর্ভোগ আর 3 দফা পুলিশ ভেরিফিকেশনের পর পেয়েছেন সোনার হরিণ পাসপোর্টের দেখা। এখানেই শেষ নয়, ছিলেন সনাতন ধর্মাবলম্বী, হয়ে গেছেন মুসলিম, ঘুরে এসেছেন সৌদি থেকে। এখন আবার পূর্বের পাসপোর্টের আবেদন করেছেন সেই ব্যক্তি। এমন পরিস্থিতিতে অবর্ণনীয় দুর্ভোগে থাকা সেবা প্রত্যাশীদের অভিযোগ, পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের জন্যই ঘটেছে এমন ঘটনা। আপনারা বিদেশ গেছেন, এখানে দেশে সঠিক কথা আসছেন, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, অনেকজন 2 বছর 3 বছর ফ্যামিলি সহ ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের কোনো কথা দেখে না। কিভাবে ঘটলো এমন তথ্য চুরির ঘটনা? দোষী বা কারা? এমন প্রশ্নে অনেকটাই দায়সারা পাসপোর্ট অধিদপ্তর। তাদের দাবি, 2014 সালে এমআরপি পাসপোর্টের আঙুলের ছাপ জালিয়াতি করে এক ব্যক্তি নিয়েছেন একাধিক পাসপোর্ট। ঘটেছে তথ্য চুরির মতো ঘটনা। একটা যুগে একজনের পাসপোর্ট আরেকজনে নিয়ে চলে গেছে, সেটা হলো হাতে লেখার যুগ। আমার একটা পাসপোর্ট ছিল, ওইটাকে আমি লুকাইয়া আগারগাঁও থেকে না করে কুড়িগ্রাম থেকে আরেকটা পাসপোর্ট, কারণ এটার সাথে একটা লিঙ্ক ছিল না, তার তথ্য যাচাই করা যেত না। এমআরপি যখন আসলো তখন ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ করে কিছু পাসপোর্ট নিয়েছে। এই পাসপোর্ট আসার পর এই সুযোগটা নামের ভুল এবং তথ্য পরিবর্তন করার জন্য সরকার নীতিমালা করে দিয়েছে। জাতীয় পরিচয়পত্র সহ প্রকৃত তথ্য উপস্থাপন সাপেক্ষে দেওয়া হচ্ছে পাসপোর্ট। তার মায়ের নামে একটা গত 30 বছর যাবত, এখন সে আরেকটা নাম চাচ্ছে। তো সেটা তো অনেক নেসেসারি পরিপূর্ণ ব্যাপার আছে, সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোনোদিনই হবে না। সে 10 বছর 15 বছর বয়স পরিবর্তনের জন্য সে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করেছে, সেটা তো হবে না। কোটি প্রবাসী আর বিদেশ ভ্রমণকারীদের পাসপোর্ট নিয়ে ভোগান্তি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ উদ্যোগ আর দায়ীদের শাস্তির আওতায় আনলেই খুলবে জটিলতার জট। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পর এবার লক্ষ্মীপুরের এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে 6 ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এক অভিভাবকের মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
মোবাইলে ধারণকৃত ছবিটিতে দেখা যায় মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কাঁচি হাতে টুপি খুলে এভাবেই একের পর এক ছাত্রের সামনের অংশের চুল কেটে দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তবে আতঙ্কে বেশিরভাগ ভুক্তভোগী শিক্ষার্থী ক্যামেরার সামনে অভিযোগ করেনি। এক সপ্তাহ সময় চুল কাটানোর সম্মতি সে তো চুল কাটছে। এক সপ্তাহ পরে আমরা চুল কাটিনি, পরে আমাদের চুল কেটে দিয়েছে। এটা অভিযোগ করছে কারা? আমরা করি নাই তো, আমরা কেউ তো অভিযোগ করেন। এদিকে এই ঘটনার কারণ হিসেবে শাসনের দোহাই দিয়েছেন মাদ্রাসার শিক্ষকরা। ছাত্রদের ভালো মন্দ দেখার দায়িত্ব মা বাবা আমাদেরকে আসলে দিয়েছে। তো আমরা হয়তো অনেক কিছু অজানা সত্ত্বেও আমাদের মধ্যে অনেক কিছু ভুল হয়ে যায়। শিক্ষার্থীদেরকে পড়াতে গেলে ওদেরকে শাসন করতে হয়। এই ঘটনায় এক ছাত্রের মা বাদী হয়ে মামলা করায় এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। বিচারের আওতায় আনার জন্য আদালতে সোপর্দ করার জন্য আমরা আগাচ্ছি এবং বিষয়টা যেহেতু তদন্তাধীন, এর সাথে যারা যারা জড়িত আমরা সবাইকে আইনের আওতায় আনবো। গত বুধবার রায়পুরা উপজেলায় মাদ্রাসার 6 শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন ক্লাসরুমের বারান্দায় ডেকে নিয়ে জোর করে চুল কেটে দেন আটককৃত শিক্ষক মঞ্জুরুল কবির। পরে ছাত্ররা ক্লাস না করেই মাদ্রাসা থেকে বেরিয়ে যায়। সময় সংবাদ, নোয়াখালী। গিনেস রেকর্ডে নাম উঠতে পারে গাজীপুরের খর্বাকৃতির গরুর। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। আবারও ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। রাজধানীতে সপ্তাহ খানেক রোগীর সংখ্যা কিছুটা কমের দিকে থাকলেও গত দুদিন আবারও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2 শতাধিক ব্যক্তি। বিশেষজ্ঞদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকায় অক্টোবর মাস জুড়েই থাকতে পারে এডিসের বিস্তার। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর শনির আখড়া এলাকার বাসিন্দা তাসলিমা হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। তবে উদ্বেগ নিজেকে নিয়ে নয়, বেশি ভাবাচ্ছে ক্লাস 9-এ পড়ুয়া সন্তান ভর্তি একই হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। খুবই কষ্টকর, এটা যার হয়েছে সে বলতে পারবে হয়তো। আমার সাথে সাথে আমার ছেলে 2 জন হওয়াতে আমি যে কতটুকু মানসিক এতে আছি সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। শান্তি লাগে না, আমার ছেলের জন্য আমার খুব অস্থির লাগে। হাসপাতালে আগের তুলনায় রোগী চাপ কিছুটা কমেছে বটে, তবে পরিস্থিতি এখনও নাগালে আসেনি। শঙ্কার বিষয় হলো হঠাৎ করে আবারও ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। 6 দিন 200-র নিচে থাকার পর গত 2 দিন ধরেই দৈনিক আক্রান্তের হার আবারও 2 শতাধিক। রাজধানীর বিভিন্ন এলাকায় যেমন কমছে না রোগী, তেমনি ঢাকার বাইরে থেকেও আসছেন অনেক ডেঙ্গু আক্রান্ত। ও ভোলা থাকে, তারপর ওর 6 দিন ধরে জ্বর, পাশাপাশি মাথা ব্যথা, বমি ছিল আর পেট ব্যথা, ওর বাথরুম হয় না। শরীর একদম দুর্বল হয়ে গেছে, তো কাশ অনেক ছিল, রক্তের প্লাটিনা একদম নেমে গেছে, কাশের জন্য ঘুমাইতে পারতেছিল না। এটা যে কি ভোগান্তি, এটা শুধুমাত্র এই রোগী এবং রোগীর আত্মীয় স্বজন যারা আছে তারা বোঝে। যদি ঢাকা সিটি কর্পোরেশন সঠিক মতো পদক্ষেপ নিত, আমরা এত কষ্ট করতে হতো না। আগে আমরা যেরকম উপসর্গ ভাবছিলাম, বাট এটা এখন পরিবর্তন হচ্ছে। পেটে ব্যথা, তারপর বমি, ডায়রিয়া এগুলো নিয়ে আসছে, সাথে আবার হচ্ছে শ্বাসকষ্ট, বুকে ব্যথা এগুলো নিয়েও হচ্ছে রোগী প্রেজেন্ট করছে। অক্টোবরে এডিসের বিস্তার নিয়ন্ত্রণে থাকার কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো হওয়ার জন্য সাম্প্রতিক বৃষ্টি বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের শঙ্কা, চলতি মাস জুড়েই নগরবাসীকে ভোগাতে পারে ডেঙ্গু পরিস্থিতি। এই অক্টোবরে বৃষ্টিপাত হওয়ার কারণে দেখা যাবে যে অক্টোবর জুড়েই আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবটি থাকবে। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখন আমাদের প্রেডিকশন মডেল বলছে সারা বছরই কম বেশি ডেঙ্গু থাকবে, কারণ আমাদের দেশের আর্দ্রতা, তাপমাত্রা সারা বছরই এডিস মশা জন্মানোর জন্য উপযোগী। অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণহানি ঘটে 4 জনের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মশা মারতে 1 বছর আগে হাঁস থেরাপি শুরু করে সিটি কর্পোরেশন, কিন্তু সেই হাঁসের এখন আর দেখা মিলছে না। এলাকাবাসী বলছেন, কোথাও দূষিত পানি, আবার কোথাও রক্ষণাবেক্ষণের অভাবে মারা গেছে অনেক হাঁস। যদিও নগর কর্তৃপক্ষের দাবি হাঁস থেরাপিতে কমেছে মশা। পরবর্তীতে মশা মারতে আরও অধিক সংখ্যক হাঁস নামানো হবে পানিতে। কীটতত্ত্ববিদরা বলছেন, মশা মারতে এমন উদ্ভট কৌশল অবাস্তব। নুরুল আলম নয়নের ক্যামেরায় নাজমুস সালেহের প্রতিবেদন। রমনা পার্কের লেকে মশা মারতে ছাড়া হয় 75টি হাঁস। দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন 10টি জলাশয়, পুকুর ও খালে ছাড়া হয় 5 শতাধিক হাঁস, 5 মণ তেলাপিয়া মাছের পোনা ও 10,000 ব্যাঙাচি। 10টি জলাশয়ের 7টিতেই এখনও টিকে আছে সেই হাঁস। এর ভিন্ন চিত্রও আছে। এই পানিতেই মশা মারতে ছাড়া হয়েছিল বেশ কিছু হাঁস, তেলাপিয়া মাছ আর ব্যাঙ। স্থানীয়রা বলছেন, কদিন না যেতেই পানির বিষক্রিয়ায় মারা যায়
সবগুলোই। পুরান ঢাকার ড্রেনের কেমিক্যাল মিশ্রিত পানি, ঘরের ময়লা আবর্জনা সবই ফেলা হয় এই পানিতে। দুর্গন্ধময় বদ্ধ এই জলাশয় যেন পরিত্যক্ত ডোবা। এই পানিতে নামানো হাঁসগুলোর একটিও জীবিত নেই, মারা গেছে তেলাপিয়া আর ব্যাঙাচিও। ময়লা পানি আছে সব, এটার কারণে মাছ ব্যাঙ যা আছে সব মারা গেছে। হাঁস এবং মাছ এগুলো সব মারা গেছে। মহানগর নাট্যমঞ্চের এই পুকুরেও মার্চ মাসে ছাড়া হয় 70টি হাঁস। 8 মাসের মাথায় গিয়ে দেখা যায় পুকুরের এক কোণে দাঁড়িয়ে আছে হাঁসের ঘর, তবে পাওয়া গেল না হাঁসের দেখা। হাঁস নিয়ে গেছে কমিশনারের লোকজন, ক্লাবের প্লাবন আছে কিছু দেখাশোনা করছে, দেখাশোনা করার পরে তারা হাঁস খায় বলেছে। এখানকার দুটি চৌবাচ্চাতে ছাড়া হয়েছিল কয়েক কেজি তেলাপিয়া আর ব্যাঙাচি। চৌবাচ্চাগুলো এখন পানি শূন্য। এখানে নিয়মিত চলাচলকারীদের কাছে প্রশ্ন ছিল, মশার উৎপাত এখন কেমন? মশা আছে মানে প্রচুর পরিমাণে, এখানে প্রচুর মশা ভাই। তবে সিটি কর্পোরেশন বলছে হাঁস থেরাপির সুফল মিলতে শুরু করেছে। হাঁস ছাড়ার মাধ্যমে, তেলাপিয়া মাছ ছাড়ার মাধ্যমে কিউলেক্স মশা নিধনের ক্ষেত্রে আমরা বেশ কার্যকারিতা লক্ষ্য করেছি এবং এটা আমরা আগামী অর্থ বছরে এই কার্যক্রমগুলো আমরা অব্যাহত রাখবো। আর বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। হাঁস দিয়ে কিউলেক্স মশা কখনোই নিবারণ করা যায় নাই, এখনও যাচ্ছে না, ভবিষ্যতেও যাবে না, কারণ হাঁসের খাদ্য কিউলেক্স মশা লার্ভা না। পরীক্ষামূলক এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল 2,20,000 টাকা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 7 মাসের মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন 7 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 1 ঘন্টায় শনাক্ত হয়েছেন 644 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.74। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন 15,61,463 জন। করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 27,654 জন। এর আগে বৃহস্পতিবার করোনায় 12 জনের মৃত্যু হয়। করোনা মহামারীর সময় মোবাইল ও গ্যাজেটে আসক্ত হয়েছে 67% স্কুল শিক্ষার্থী। এই কারণে বেড়ে গেছে মাথা ব্যথা, দৃষ্টিশক্তি জটিলতা ও মানসিক সমস্যার। দেশের 7 প্রতিষ্ঠানের গবেষকদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশে স্কুল শিক্ষার্থীদের মধ্যে গত 1 বছরে বেড়েছে মোবাইল ও গ্যাজেট আসক্তি। এই কারণে করোনা মহামারী চলা অবস্থায় গত বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত 21টি জেলায় 1800 শিক্ষার্থীর উপর দেশের 7 প্রতিষ্ঠান এক গবেষণা পরিচালনা করে। গবেষণায় দেখা যায় 68 ভাগ শিক্ষার্থী দিনে 2 থেকে 4 ঘন্টা মোবাইলে সময় কাটাচ্ছে, 9 ভাগ শিক্ষার্থী কম্পিউটার স্ক্রিনে ও 8 ভাগ ট্যাবে দিনের অধিকাংশ সময় ব্যয় করছে। দেশের 70 ভাগ শিক্ষার্থী শারীরিক কোনো কাজ বা খেলাধুলার অবকাশ পায়নি 2020 সালে এবং তাদের 50 ভাগ ঘরের বাইরে কোনো শারীরিক কর্মকাণ্ডের সুযোগ একেবারেই পায়নি। মাত্র 25 ভাগ শিক্ষার্থী গ্যাজেট ব্যবহার করেছে নিয়মিত অনলাইন ক্লাসের জন্য, 40 ভাগ শিক্ষার্থী কার্টুন, নাটক ও চলচ্চিত্র দেখার কাজে, 27 ভাগ শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য এবং 17 ভাগ শিক্ষার্থী গেমস খেলার জন্য গ্যাজেট ব্যবহার করেছে। প্রায় 68 ভাগ কিন্তু ইউজ করে হচ্ছে স্মার্টফোন, আর 9 ভাগ হচ্ছে কম্পিউটার এবং 8 ভাগ হচ্ছে আপনার ট্যাব ইউজ করে। করোনা মহামারী শুরুর আগে যেখানে ছাত্রছাত্রীদের শারীরিক সমস্যাগুলোর মধ্যে প্রধান ছিল ডায়রিয়া, চুলকানি, পেট ব্যথা, জ্বর ও সর্দি, সেখানে গত 1.5 বছরে মাথা ব্যথা, দৃষ্টিশক্তি জটিলতা, ঘুমের সমস্যা, বিষণ্ণতা ও খিটখিটে মেজাজ এবং জ্বর সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। ঘরবন্দি হয়ে থাকা ও গ্যাজেটের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন গবেষকরা। এই সমস্যাটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য অবশ্যই আশঙ্কার একটা কারণ হয়ে দাঁড়াবে। শিশুদের গ্যাজেট আসক্তি কমানোর জন্য পারিবারিকভাবে বিভিন্ন উদ্যোগের অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাবা মা দুজনেরই ভূমিকা আছে বাচ্চাকে এই ব্যাপারে উৎসাহ দেওয়া, যে গ্যাজেট স্ক্রিন টাইম কমানো এবং শারীরিক পরিশ্রমটা বাড়ানো। 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম থাকা উচিত নয় এবং 2 বছরের নিচের বাচ্চাদের তো টোটালি না। সবচেয়ে বেশি মোবাইল ও গ্যাজেটের ব্যবহার দেখা গেছে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের মধ্যে, সবচেয়ে কম দেখা গেছে মাদ্রাসা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইসিটি মন্ত্রণালয় সনদ প্রাপ্তির ব্যবস্থা করা মাত্রই শুরু হবে টিকা দেয়া, জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এদিকে ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটেও RT-PCR ল্যাব বসানো হবে। এতে কর্মস্থলে যেতে কমে আসবে প্রবাসীদের ভোগান্তি। প্রসূন আশিসের রিপোর্ট।
চীনের সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও সেদেশের শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায় বিদেশে সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহণকারীকেও সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেদেশে অনুমোদিত 4টি টিকা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর 7টি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি। সৌদিগামী কর্মী যারা আছেন ওরা আটকে আছে, সিদ্ধান্ত হয়েছে বুস্টার ডোজ দেওয়া হবে প্রবাসী কর্মীদের জন্য। 7টা সেন্টার ঢাকায় যেটা ঠিক করা হয়েছিল ওখান থেকে দেওয়া হবে, বা তার আগে আইসিটি মন্ত্রণালয় সার্টিফিকেট যে ঠিক মতন বের হবে এই রেফারেন্সে এটার ব্যবস্থা ওনারা করে তারপর আমরা এটা চালু করব। এদিকে বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র্যাপিড পিসিআর টেস্টের সুবিধা আরও বাড়ানো উচিত জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এবার সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাপিড পিসিআর টেস্ট যেটা প্রযুক্তি বিভিন্ন এয়ারপোর্টে ইউজ হচ্ছে, তো আমাদের অনীহা কোথায়? অনীহা শুধু একই জায়গায়, রেট বেশি। যারা যাবে ওদেরই ব্যাপার হলো দ্যাট রেট ওনারা কত পে করবে। প্রায়োরিটি আমরা ঢাকাকে দিলাম এই জন্য ঢাকাতে অলরেডি ফ্লাইটগুলি চালু আছে, ওখানে র্যাপিড টেস্টের পিসিআর টেস্টের যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে ফ্লাইটও চালু হয়ে যাবে। চিটগংয়ের আর সিলেটের বিদেশগামী যারা আছে ওদের সুবিধা হয়ে যাবে। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা করতে আইসিটি মন্ত্রণালয় ও আরটিপিসিআর পরীক্ষার সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো হেলথ মিনিস্টারকে চিঠি দিয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী 11 অক্টোবর থেকে টিকা সনদ কার্যকর হবে বলে জানিয়েছে হাইকমিশন। একই সঙ্গে বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। এদিকে নতুন করে আরও 47টি দেশকে লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্রিটিশ যোগাযোগ মন্ত্রী। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধাপে ধাপে বিভিন্ন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাজ্য। সবশেষ শুক্রবার বাংলাদেশের টিকা সনদকে অনুমোদন দিল দেশটি। এক বিবৃতিতে লন্ডনের বাংলাদেশ দূতাবাস জানায়, আগামী 11 অক্টোবর ভোর 4টা থেকে এই টিকা সনদ কার্যকর হবে। অর্থাৎ 11 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের টিকার ডাবল ডোজ নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাজ্য। নতুন এই সিদ্ধান্তের কারণে ব্রিটেনের মানুষ আরও সহজেই বিভিন্ন দেশে ভ্রমণে যেতে পারবেন। এদিকে নতুন করে আরও 47টি দেশের উপর থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে দেশটি। আগামী 11 তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ব্রিটিশ যোগাযোগ মন্ত্রী গ্র্যান্ট সাপস। করোনা অনেকটাই নিয়ন্ত্রণে, তাই মানুষ এখন ভ্রমণ করতে চায়। নতুন যে দেশগুলোর নাম এসেছে তারা সহজেই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। যুক্তরাজ্যের নাগরিকরাও অনেক দেশে ঘুরতে যেতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের পর্যটন সংশ্লিষ্টরা। এর ফলে দেশটির পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী তারা। বর্তমানে ভেনেজুয়েলা সহ 7টি দেশ যুক্তরাজ্যের লাল তালিকায় আছে। গত 17 সেপ্টেম্বর এই তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য। রাইহানুল রানা, সময় সংবাদ। স্থানীয় সরকার পর্যায়ে বেশ কিছু নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের বৈঠক করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে গণভবনে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে বৈঠক থেকে সারা দেশে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। দলের সাধারণ সম্পাদক সহ 2টি মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। তেরো বছরে বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিলেও জনগণ তো দূরের কথা, দলটির নেতাকর্মীরা সাড়া দেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব আবারও গণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। জনগণ এখন তাদের এই আহ্বান শুনলে হাসে। গত 13 বছরে বিএনপি বহুবার গণ আন্দোলনের হাঁক ডাক দিয়েছে। গত 13 বছরে তারা রাজপথে একটি উল্লেখযোগ্য মিছিলও করতে পারেনি। এবারকার মনোনয়নের ব্যাপারে
দলীয় প্রধান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। কিছু কিছু জায়গায় যারা অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সিরিজ বৈঠক চলছে। বিশ্বদলীয় জোটের সম্প্রসারণ, সংস্কার সহ নানা ইস্যুতে মতামত জানতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপির হাইকমান্ড। শুক্রবার বিকেল 4টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে অংশ নেন সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, স্থপতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। যেখানে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে আগামী আন্দোলনের কর্মপরিকল্পনা কি হবে সে মতামত নেওয়া হয় তাদের কাছ থেকে। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনে সামনে রেখে ডান বাম সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট সম্প্রসারণ ও বর্তমানে 20 দলীয় জোট নিয়ে কি ভাবনা পেশাজীবীদের তাও উঠে আসে আলোচনায়। একই ইস্যুতে গত মাসে 2 দফায় 6 দিন দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক করে বিএনপি। তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো 2 দিন বৈঠক করবে দলের হাইকমান্ড। বদলে যাচ্ছে ঢাকা থেকে তামাবিলের 265 কিলোমিটার সড়ক। সব মিলে এই প্রকল্পে ব্যয় হবে 30,000 কোটি টাকার মতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 16 ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন। ইতিমধ্যে কয়েকটি অংশের টেন্ডার সহ বিভিন্ন কাজ অনেক দূর এগিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। এ যেন স্বপ্নের প্রতিফলন। যে সড়ক দেশের বাইরের দেশগুলোতে দেখা যায় সেই সড়কই দেখা যাবে ঢাকা সিলেট তামাবিল সড়কে। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। ঢাকা সিলেট 4 লেনের কাঙ্ক্ষিত প্রকল্পটি ফিজিবিলিটি হয় 2015 সালে। বাঁক সরলীকরণ সহ অধিক মাত্রার ট্রাফিক বিবেচনায় এনে 80 কিলোমিটার গতিবেগ নিশ্চিত করা হবে। প্রকল্পে ঢাকা থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার 6 লেনে রূপান্তর করা হবে। ভৈরব পর্যন্ত অলরেডি টেন্ডার হয়ে গেছে। সিলেটের যে শেরপুর থেকে লালাবাজার অংশ এবং মাধবপুর থেকে বারোমারির অংশ, এটা প্রস্তুতি সম্পন্ন। সড়ক নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। হবিগঞ্জ ও সিলেটের জমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় এই অংশের কাজের আগে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া অংশের কাজ শুরু হয়ে যাবে। ভূমি অধিগ্রহণের প্রস্তাব এখনো আসেনি, তবে আসার সাথে সাথে ভূমি অধিগ্রহণের কাজটি সমাধান করা যায় সে বিষয়ে জেলা প্রশাসন সার্বিক প্রচেষ্টা গ্রহণ করবে। টেন্ডার একটু দেরি হয়েছিল, কোভিডের জন্য আবার ওদের টাইম দেওয়া হয়, এখন এটা ফাইনাল হয়ে গেছে। মূল সড়কের উভয় পাশে ধীর গতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় 66টি সেতু, 305টি কালভার্ট, 60টি ফ্লাইওভার বা ওভারপাস, 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়েছে। প্রথম সুড়ঙ্গ খনন করতে যে সময় লেগেছিল তার থেকে 7 মাস কম সময়ে শেষ হলো দ্বিতীয়টির কাজ। সব মিলিয়ে টানেলের সার্বিক কাজের 73% শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মাটির নিচ দিয়ে দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ। বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে 17 মাস সময় লেগেছিল, কিন্তু আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু করে পতেঙ্গা প্রান্তে এসে দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে 10 মাস। দুটি সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার মাধ্যমে টানেলের জটিল অংশের কাজ শেষ। এখন বাকি রাস্তা তৈরি ও অন্যান্য কাজ। নদীর তলদেশ দিয়ে 18 থেকে 31 মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, প্রতিটি 35 ফুট প্রশস্ত ও 16 ফুট উচ্চতার। নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম টানেলের ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে 4টি লেন থাকবে।
বর্তমানে টানেলের 73% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। লেন্স লেভেল ইন্টারনেট স্ট্রাকচারের কাজ চলবে, এক টিউবের মধ্যে চলতেছে, বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু টানেল নয়, সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করা দরকার বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। দ্রুততম সময় বাস্তবায়ন করে টানেলের সুফলটা যেন আমরা পুরোপুরি পেতে পারি, সেটার জন্য এখন সবার চেষ্টা করে। এই টানেলের কাজ শেষ হলে নদীর ওপারে দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি খুবই প্রয়োজন ছিল। 2019 সালের 24শে ফেব্রুয়ারি টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিউবের খনন কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ হতে সময় লেগেছে শুধুমাত্র 10 মাস। এখন নির্ধারিত সময়ের মধ্যেই কর্ণফুলী টানেলের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিবে এই প্রত্যাশা সকলের। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ শুরু হচ্ছে রোববার। এর মধ্যে চুল্লি স্থাপনের সব প্রস্তুতি শেষ। প্রকল্পের মূল কাজ এগিয়েছে প্রায় 50%। সরকারের আশা 2023 সালেই পরমাণু বিদ্যুৎ পাবে দেশ। পাবনা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীনতার 50 বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পৌঁছাতে। 2017 সালের নভেম্বরে মূল নির্মাণ কাজ শুরু হবার পর থেকে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভবন প্রায় প্রস্তুত, ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হিসেবেই বিবেচনা করা হয় এই বিশেষ যন্ত্রাংশকে। এটি স্থাপনের জটিল কাজ সম্পন্ন করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে বলে মত প্রকল্প বাস্তবায়নে থাকা কর্মকর্তাদের। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল আমরা বসাচ্ছি, তারপরে পরে যেটা আসবে আমাদের স্টিম জেনারেটর। তাতে যে গুরুত্বপূর্ণ 6টি যে অঙ্গ, এর মধ্যে 4টাই রিঅ্যাক্টর বিল্ডিংয়ে প্লেস করা আছে। ইউনিট 1-এর যত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সবগুলোই মূলত এই বসে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের 2টি রিঅ্যাক্টর। প্রথম ইউনিটের জন্য 4টি স্টিম জেনারেটর, প্রেসারাইজার, হাইড্রো অ্যাকোমোডেটর ও কুল্যান্ট পাম্পের মতো ভারী যন্ত্র এখন রূপপুরের মাটিতে। এই বছরের মধ্যে প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলো থাকলো সব যন্ত্রপাতি স্থাপনের কাজ 2023 সালের মধ্যে আমরা আশা করব কমিশনিং কাজ সম্পন্ন করতে পারবো। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পে চুল্লি স্থাপনের কর্মযজ্ঞ উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞানমন্ত্রী জানাচ্ছেন প্রযুক্তি ও নিরাপত্তায় কোনো আপোষ করছে না বাংলাদেশ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। মোর সেফের শেষ যেটা লাইসেন্স পেয়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ। এই পুরো প্ল্যান্টটি চালু হলে বছরে অন্তত 6 কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেমন পাবেন, ঠিক তেমনিভাবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অধিষ্ঠিত হবে সম্মান ও সক্ষমতার নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। ই কমার্স প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা বিনিয়োগ করে নিঃস্ব তরুণরা মূলধন ফেরতের দাবিতে রাস্তায় নেমেছেন। বিকেলে রাজধানীর শাহবাগে কিউকম প্রতিষ্ঠানের কাছে পাওনা টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেন গ্রাহকরা। সরকারের নির্ধারিত গেটওয়ের মাধ্যমে ই কমার্সের টাকা পরিশোধ করেও এখন সে টাকাও ফেরত পাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
কিউকম ই কমার্সের অফারের ফাঁদে পড়ে লাখ লাখ টাকার পণ্য অর্ডার করেন গ্রাহকরা। তাদের মধ্যে একজন রাজধানীর নতুন বাজার এলাকার চা দোকানি অর্চনা রানী। 7 লাখ টাকার পণ্য একাই অর্ডার করেন তিনি। যদি আমি ফেরত না পাই আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। শুক্রবার বিকেলে তার মতো বহু কিউকম গ্রাহক আসেন রাজধানীর শাহবাগের মানববন্ধনে। কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশনের দাবি, এই প্রতিষ্ঠানে পণ্য অর্ডার করেছেন প্রায় 30,000 মানুষ। সবারই এখন একটাই দাবি, টাকা ফেরত। 4 লাখ টাকার মতো প্রোডাক্ট আমার অবস্থা, আমি এখনো কোনো প্রোডাক্ট পাই নাই, কোনো প্রিন্সিপাল অ্যামাউন্টও পাই নাই। কোনো ই কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারিতে ব্যর্থ হয় তাহলে হচ্ছে ওই টাকা যে মাধ্যমে সে পেমেন্ট করেছে ওই মাধ্যমে টাকাটা ব্যাক চলে আসবে। এটা ছিল ডিজিটাল কমার্স নীতিমালা 2021-এর এই নিয়মটা ছিল, এটার বাস্তবায়ন কেন হচ্ছে না? একজন ডেলিভারি বয় এরকম 1-1.5 লাখ টাকা দিয়ে একটা করা, কিন্তু এটা খুব। তারা বলছেন ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের কাছে গ্রাহকের পাওনা 250 কোটি টাকা। পাশাপাশি পেমেন্ট গেটওয়েতে তাদের 397 কোটি টাকা আটকে আছে। ফস্টার গেটওয়ের মাধ্যমে টাকাটা পেমেন্ট করেছিলাম, তো আমাদের সমস্ত টাকাটা ফস্টার গেটওয়ের মাধ্যমের কাছে টাকাটা আছে। যেভাবে ভেবেছিলাম যে আমরা গ্রাহকরা এখানে সুরক্ষিত আছি, তো কিন্তু ফস্টারের এবং প্লাস যে এসকো সিস্টেমের কারণে আমরা কিন্তু গ্রাহকরা টাকা পাচ্ছি না। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত রোববার রাজধানীর ধানমন্ডি থেকে কিউকমের সিইও মোহাম্মদ রিপুন মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রতারণার অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস অফিসার হুমায়ুন কবির নীরব ওরফে আরজে নীরবকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন নীরবের 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এক ভুক্তভোগী মামলা করেন। এ মামলায় ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে আরজে নীরবকে গ্রেফতার করা হয়। এদিকে কোনো ই কমার্স প্রতিষ্ঠান দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিকেলে রংপুরের গোল্ডেন টাওয়ারে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, ই কমার্স প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে তার দায় সরকার নেবে না। 10টা বা 12টার বিরুদ্ধে এলিগেশন আসছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা দেখছি কি করা যায়। এছাড়া কিন্তু 20,000 বাকি আছে, কারণ বাইরে তারা কাজ করছে। আমরা চাই ই কমার্স ব্যবসা ভালো চলুক, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। যারা 1.5 লাখ টাকার মোটরসাইকেল 1 লাখ টাকায় পাচ্ছে, তখন তো সরকারকে বলেনি এত সস্তায় আমরা পাচ্ছি। সেটা অ্যাবনর্মাল প্রাইসে তারা নিয়েছে, এই আমাদের ক্রেতাদেরকে সেই ইটা সম্বরণ করতে হবে। মানিকগঞ্জ সদরে সবচেয়ে বড় মাছের আড়তে বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। এই মুহূর্তে তরা মৎস্য আড়তে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, এটা তরা আড়ত, আসলে এটা একটা কালীগঙ্গা একদম নদীর তীরবর্তী হয়, এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে এবং পাশেও কিন্তু ঢাকা ইচ্ছা মহাসড়ক হওয়াতে কিন্তু দূর দূরান্ত যারা পাইকার এইটা যে আড়তটি এখানে আসতে সহজ হয়, কিন্তু এখানে এখন জমজমাট বেচা কিনা হচ্ছে দেশীয় মাছের। আসলে দেশের ভিতরে কিন্তু সর্ববৃহৎ এই দেশীয় মাছের আড়ত, যেহেতু মানিকগঞ্জের পদ্মা, যমুনা, ইসামতি, কালীগঙ্গা, ধলেশ্বরী বেষ্টিত একটা জেলাতে, এই জেলাতে কিন্তু সর্ব দিক দিয়েই কিন্তু এই দেশীয় যে মাছ, সেই দেশীয় মাছটা কিন্তু এখানে সবচাইতে রয়েছে। সেই ক্ষেত্রে সবচাইতে বেশি এখানে পাওয়া যাচ্ছে কার্পো, ট্যাংরা, টাটকিনি, চাপলা, কই, বাগার, ছোট শিং, বাইম, রুই, কাতলা, বোয়াল সহ এই জাতীয় যেগুলো আসলে চাষের মাছ নয়, এবং কি সেই ক্ষেত্রে এই টাটকা সুস্বাদু মাছের জন্য কিন্তু দূর দূরান্ত থেকে পাইকার এবং ক্রেতারা এখানে এসেছে এবং এখানে বেচে কেনা হচ্ছে। এই মুহূর্তে যে দরটি রয়েছে সেই দরটি যদি আমি জানাই যে কার্পো মাছ বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা, টাটকিনি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, চাপলা মাছ বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা, কই মাছ বিক্রি হচ্ছে 230 থেকে 250 টাকা, বাগার ছোট বিক্রি হচ্ছে 510 থেকে 500
250 টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা, বাইম বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা, রয়না বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা, ট্যাংরা বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা, বোয়াল বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা। এই যে মাছের দরটি তা কিন্তু এখানকার যারা ক্রেতা বিক্রেতারা তারা কিন্তু উভয় বলছে, এবং কি জেলে যারা রয়েছে যারা প্রকৃতপক্ষে মুক্ত জলে মাছ ধরে তারা বলছে আসলে এইটা দরটা একটু চড়াই রয়েছে। কারণ হচ্ছে এখন আসলে এটা ভরা মৌসুম, এই ভরা মৌসুমে যে যতটুকু আসলে মাছ পাওয়ার কথা ঝাঁকে ঝাঁকে, এবং কি সেই ক্ষেত্রে কিন্তু সেটা তারা পাচ্ছে না। মাছের পাওয়ার সংখ্যাটা একটু কমে গেছে, এবং অন্যদিকে কিন্তু এই যে করোনার প্রাদুর্ভাবের যে সংখ্যা কমে আসায় এটা বিভিন্ন অনুষ্ঠান আদি শুরু হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু মাছের যে চাহিদাটা এবং কি টাটকা এই সুস্বাদু দেশীয় মাছের চাহিদাটা সর্বসময় বেশি থাকে। এবং অন্যদিকে যদি বলি যে এখন যেহেতু ইলিশে নিধন বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে এই ইলিশ ধরা বন্ধ থাকার কারণে কিন্তু এই মাছের উপর চাপটা বেশি পড়েছে, যার জন্য কিন্তু জেলেরা বলছে দামটাও তারা ভালো পাচ্ছে, এবং পাইকাররা বলছে যেহেতু দামটা তারা বেশি দিয়ে কিনছে এবং তাদেরকে কিন্তু বেশি দাম এটা তাদের বিক্রি করতে হবে। অন্যদিকে কিন্তু আমি জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা বলছে যে এই যে এখন ভরা মৌসুম, যেহেতু পদ্মা, যমুনা, ইছামতি, কালীগঙ্গা, ধলেশ্বরী, গাজীখালী এবং যে কান্তাবতী নদী সহ আশেপাশের যে নদীগুলো রয়েছে নদীর পানি কমে এসেছে, এবং মুক্ত জলাশয়ের যে পানি রয়েছে যেমন চক, বিল, খাল, বিলে তার পানিও কিন্তু কমে এসেছে, যার জন্য মাছে এখন পাওয়া যাচ্ছে কিন্তু সেটা তুলনায় কিন্তু আগের চাইতে একটু কম। আর অন্যদিকে কিন্তু যারা পাইকার আসছে বিভিন্ন জেলা, শুধু ঢাকার রাজধানী না আশেপাশের জেলা থেকেও, এবং এইটা অভ্যন্তরীণ জেলারও কিন্তু পাইকার এখানে রয়েছে। প্রায় এই ছিল আমার কাছে মোটরসির সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। খুলনার বাজারে নানা প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে। দূর দূরান্তের পাইকার ও সাধারণ ক্রেতারা মাছ কিনতে ভিড় করছেন এখানে। এতে দামও অনেকটা স্থিতিশীল, তবে খুশি নন ক্রেতারা। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। খুলনায় রূপসা পাইকারি মাছ বাজার, ক্রেতা বিক্রেতাদের হাক ডাকের মধ্য দিয়ে চলছে কেনাবেচা। বাজারে সামুদ্রিক মাছের পাশাপাশি বেড়েছে অন্যান্য মাছের সরবরাহ। পাওয়া যাচ্ছে রুই, ট্যাংরা, ভেটকি, কাতল সহ নানা প্রজাতির মাছ। ভেটকি মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 550 থেকে 600 টাকায়, আর রুই 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দামও তুলনামূলক স্থিতিশীল, তারপরও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। মাছের আমদানি আছে মোটামুটি, কিন্তু দাম তুলনামূলকভাবে কম নাই। ইলিশ নেই বলে অন্য মাছের 10-20 টাকা কেজিতে একটু বেশি। তবে দাম নিয়ে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। বাজারে ইলিশ না থাকায় অন্য মাছের দাম কিছুটা কম বলে দাবি তাদের। প্রত্যেকটা মাছের কেজি হতে ম্যাক্সিমাম 50 থেকে 60 টাকা রেট কম। এখন কালীবাউস 250, 240 এইভাবে বিক্রি হচ্ছে। আবারও ইলিশের সরবরাহ হলে বাজার চাঙা হয়ে উঠবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। আমাদের বাজারটা ইলিশের উপর নির্ভরশীল, এখন ইলিশ নাই, তা এখন যত খুব দ্রুত ইলিশ চলে আসলে বাজারটা চাঙ্গা হবে। রূপসা পাইকারি বাজারে প্রতিদিন গড়ে 50 কোটি টাকার মাছ কেনাবেচা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাণিজ্যিকভাবে চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে ফিলিপাইনের কালো জাতের আখ। ভালো ফলনের পাশাপাশি খেতে সুস্বাদু হওয়ায় দিন দিন আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। আর প্রসার বাড়াতে পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের দিননাথপুর গ্রামের কৃষক হারিস চৌধুরী 2018 সালে প্রথম স্থানীয় কৃষি অফিসের মাধ্যমে ফিলিপাইনের কালো জাতের আখের চারা পান তিনি। প্রতি বিঘা জমিতে আখ চাষে খরচ হয় 1 লাখ টাকা, আর খরচ বাদে প্রতি বিঘায় লাভ হয় প্রায় 1.5 লাখ টাকা। খরচের তুলনায় ফলন ভালো হওয়ায় বেড়ে যায় তার আগ্রহ। প্রথম বছরে এক বিঘা জমিতে আখ চাষ করি, তৃতীয় বছরে এসে আমি 4.5 বিঘা জমিতে আখ চাষ করি। আমার এই আখ পরিচর্যা এবং সমস্ত কিছু দিয়ে 4.5 লক্ষ টাকা খরচ, আশা করি আমি 10 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। আমাদের ডেইলি কাজ চলে, এতে আমাদের সংসারটাও ভালো চলে
মোটামুটি আমরা সবাই অনেক ভালো আছি। কালো জাতের এই আখ খেতে মিষ্টি, রসালো ও নরম হওয়ায় বাজারে চাহিদাও ব্যাপক। হারিস চৌধুরীকে দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। হারিস বাদশুর যে ফিলিপাইন কালো আখের চাষটা আছে, ওনার এই কালো আখটা দেখে আমার পছন্দ হয়েছে, যার কারণে আমি আমার এলাকায় লাগাতে যাচ্ছি। এই আখটা এত ভালো যে খেতেও সবাই সুস্বাদু বলে প্রকাশ করে, এই জন্য আমরা অনেকে লাগাইছি। বিঘা প্রতি আপনার প্রায় 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে এবং এখান থেকে 2.5 থেকে 3 লক্ষ টাকা বেচা কেনা সম্ভব। উঁচু এলাকায় সম্ভাবনাময় এ চাষকে এগিয়ে নিতে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানান কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে আমরা কৃষি বিভাগ থেকে পরামর্শ দিচ্ছি যে পরিচর্যাগত বা কারিগরি যে জ্ঞানগুলো আছে সেগুলো দিয়ে যাচ্ছি, যাতে আখের আবাদটা বৃদ্ধি পায় এবং আগামীতে এটা যেন আরো বেশি বেশি ছড়ায় পড়ে কৃষকরা লাভবান হতে পারে। কৃষি বিভাগের তথ্যমতে জেলার 4টি উপজেলায় প্রায় 100 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে এই মৌসুমে ফিলিপাইনের কালো জাতের আখের আবাদ হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দেখছেন ভোরের সময়। Regal dressing table, elegant shop design, a perfect leather finishing. Regal furniture, furnish your dream. গোপালগঞ্জের কাশিয়ানীতে মাত্র 3 ঘন্টার ব্যবধানে 25টি দোকান চলে গেছে মধুমতি নদীর গর্ভে। হুমকির মুখে বাজারের আরও কয়েকশো দোকান। এদিকে সাতক্ষীরার আশাশুনিতে নদীতে বিলীন হয়েছে মসজিদ। চোখের সামনেই পুরো দোকান নদীতে বিলীন। দোকান থেকে আসা আয় দিয়েই চলে সংসার। ভাঙনে দেশে হারা ব্যবসায়ীরা। গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার সকালে মাত্র 3 ঘন্টার ব্যবধানে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে বিলীন হয়েছে 25টি দোকান। বাজারের কাছাকাছি রয়েছে সরকারি খাদ্য গুদাম ও রেলওয়ে স্টেশন। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে সবকিছু নদীগর্ভে চলে যাওয়ার শঙ্কা এলাকাবাসীর। সর্বস্ব বিলীন নিঃস্ব হয়ে গেছে, এদের মালামাল বের করতে পারেনি, মালামাল সহ কোনো কিছুই তারা সরাতে পারেনি, সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন রোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের আশ্বাস দেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে টেম্পোরারি প্রোটেকশন ওয়ার্ক করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ করা খুবই জরুরি। আগে থেকে অবহিত হতাম তাহলে কিন্তু এখানে আমরা সেরকম প্রোটেকশনের ব্যবস্থা নিতাম। এখানে ইমার্জেন্সি কাজ করার জন্য বস্তা ফিলিং করে রাখছি। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খেলবটেয়া নদী গিলে খেল প্রতাপনগর জামে মসজিদটি। গত 10 আগস্ট এক অংশ ভাঙলেও শুক্রবার সকালে পুরো মসজিদটিই বিলীন হয়ে যায়। এ অবস্থায় গত কয়েকদিন ধরেই নৌকায় নামাজ আদায় করছেন মুসল্লিরা। আহসানুল করিম, সময় সংবাদ। মংলার পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় তলা ফেটে সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে মাস্টার সহ 10 নাবিককে। দুর্ঘটনা কবলিত জাহাজের মাস্টার জানান, গতকাল দুপুরে মোংলা বন্দরের হারবাড়িয়ার বয়া থেকে সার বোঝাই করে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল একটি কার্গো জাহাজ। পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় পৌঁছলে জাহাজটি ডুবে চরে আটকে যায়। উদ্ধারের চেষ্টা করা হলে এক পর্যায়ে তলা ফেটে পানি ঢুকে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় জাহাজের মাস্টার সহ 10 নাবিককে। এদিকে দুর্ঘটনাটি পশুর চ্যানেলের বাইরে হওয়ায় নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে গত 27 ফেব্রুয়ারি ও 30 মার্চ কয়লা নিয়ে ডুবে যায় 2টি কার্গো জাহাজ। কমিশন গঠন করে জিয়াউর রহমানের সব অপকর্মের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীর গুলিস্তানের শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা ও শিশু কিশোরদের ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। 15ই আগস্টের ঘটনায় জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তিনি যদি জড়িত না থাকতেন তাহলে তার দায়িত্ব ছিল, তার কাছে যখন সেনা অফিসাররা গিয়ে বলে যে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, তখন সে বলেছে সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ ডেড। এটির অর্থ হচ্ছে সে আগে থেকে জানতো এই কারণে, যেহেতু এই ষড়যন্ত্রের সাথে সে যুক্ত ছিল। এটি জনগণের দাবি যে আজকে একটি কমিশন গঠন করে জিয়াউর রহমানের এই অপকর্মগুলো, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান সহ যারা যুক্ত ছিল তাদের মুখোশ উন্মোচন করা। বঙ্গবন্ধু হত্যার পর অসুররা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
শুক্রবার সকালে কেরানীগঞ্জের উপজেলা পরিষদ মিলনায়তনে সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা যাতে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের মানুষকে জিম্মি করে ফয়দা লুটছে একটি গোষ্ঠী, তারা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। পরে কেরানীগঞ্জের ১৪৭টি পুজো মণ্ডপের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়। পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর আবার সেই অসুরেরা মাথাচাড়া দিয়ে উঠেছে। অসুরেরা বাংলাদেশের রাজনীতিতে যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে, সন্ত্রাস সৃষ্টি না করতে পারে, জনদুর্ভোগ সৃষ্টি যাতে না করতে পারে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা ফ্যাসিবাদী সরকার কায়েম করেছিল বাংলাদেশে 2001 থেকে 2006 পর্যন্ত, তাদের যাতে নির্মূল হয়, আমরা সেই মানুষরূপে ওষুধের বিনাশ করব। সততা ও নিষ্ঠায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সবসময়ই নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয় একজন নেতা ছিলেন বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। গতকাল বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণ সভায় তিনি কথা বলেন। বক্তারা বলেন, বাবলু শুধু একজন সুনাগরিক ছিলেন না, তিনি একজন জননন্দিত রাজনীতিবিদ হিসেবেও দেশের মানুষের কাছে পরিচিত মুখ ছিলেন। স্মরণ সভায় দলটির প্রেসিডিয়াম ও দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। জিয়াউদ্দিন আহমদ বাবলু আমাদের মাঝে নেই। এই তো অল্প কিছুদিন আগেই ছিলেন আমার পাশে, সদাহাস্যময় একজন তরুণ যুবকের মতো সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থাকতেন এবং সারা আসরকে উনি মাতিয়ে রাখতেন। ওনার সেই ব্যবহার, সে যে ধরনের ওনার বক্তব্য, সব কিছু মিলিয়ে ওনার মধ্যে যে একটা নিজস্বতা ছিল, সক্রিয়তা ছিল, সেটা আমরা সবসময় অনুভব করতাম। সরবরাহ কম থাকায় নীলফামারীর হাট বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়। এই মুহূর্তে সৈয়দপুরে আছেন সহকর্মী সাকির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল। ধন্যবাদ মটুসি। গত কয়েকদিনের ভারী বর্ষণ আর বাজারে সবজির সরবরাহ কম থাকায় নীলফামারী জেলার হাট বাজারগুলোতে সবজির দাম ঊর্ধ্বমুখী। এখানে এই গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে জানা গেছে যে অনেকে যেসব জমিতে সবজি ছিল, কিছু সবজি ছিল, সেগুলো তো পচন ধরেছে, যার ফলে বাজারে আমদানি কম। আমরা বাজারে দেখছি যে বিভিন্ন প্রকার শাক সবজির দাম সর্বনিম্ন হচ্ছে 40 টাকা আর সর্বোচ্চ 130 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা এখানে দেখেছি যে কিছু মৌসুমি ফুলকপি বাজারে উঠেছে, যেটি 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো 140 টাকা, পটল 45 টাকা, শসা 45 টাকা, এইভাবে প্রতিটি সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে নীলফামারী হচ্ছে কাঁচামরিচ উৎপাদনের দিক থেকে অন্যতম একটি জেলা, কিন্তু এই জেলাতেই এখন কাঁচামরিচ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। কাঁচামরিচ শুধু এখানকার দাম নির্ভর করছে ভারতীয় আমদানিকৃত কাঁচামরিচের উপরে। বর্তমানে এই বাজারে আমরা দেখছি যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। এই টোটালি বাজারটাই এখন যে সবজি বাজার আছে, প্রতিটি সবজিরই দামই ঊর্ধ্বমুখী, কোনো সবজির দামই নিচে নেই। আমি এখানে ব্যবসায়ীদের সাথে আলাপ করলাম, তারা জানালো যে গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে এবং বাজারে যেহেতু এখন শীতকালীন সবজির মৌসুম আসতে আরও কিছুটা সময় আছে, সরবরাহ কম থাকায়
প্রতিটি জিনিসেরই দাম বেশি। তারা বলছে যে এই দাম কমতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তারপরে সামনেই আপনার সবজি মৌসুম আসার আগ পর্যন্তই এই দাম কিন্তু কখনোই এই মুহূর্তে শাকসবজির দাম কমবে না। আমি আরও একটু এখানে দেখছি যে বাজারে আপনার শুধুমাত্র আপনার পেঁয়াজের দামও সরবরাহে কমের কারণে ঊর্ধ্বগতি। যে পেঁয়াজ 2 দিন আগেই 145 টাকা করে, মাত্র 45 টাকা করে কেজি ছিল, আজকের সেই পেঁয়াজ 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই আপনারা দেখতে পাচ্ছেন যে নীলফামারীর হাট বাজারগুলোতে সবজির দাম ক্রমেই বাড়তেই আছে, কোনো জিনিসেরই দাম কমছে না। এটি মূলত আমরা দেখছি যে এই সবজির, তাছাড়া এখানে যারা পাইকারি বিক্রেতা আছেন তারাও বলছেন যে এখন এই মুহূর্তে সবজির দাম মনে হয় আর বেশ কিছুদিন কমবে না, মৌসুমের আগ পর্যন্তই সবজির দাম কমবে না। এই ছিল নীলফামারীর সবজির বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ মৌটুসিক। নীলফামারী সৈয়দপুর থেকে এতক্ষণ আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাকির হোসেন বাদল। নিত্যপণ্যের বাজারে যেন চলছে দাম বাড়ার প্রতিযোগিতা। প্রতিদিনই বাড়ছে মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে নদীর মাছের দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। 50 টাকার নিচে নেই কোনো সবজি। বাজার নিয়ন্ত্রণে সরকারের কড়া নজরদারি চান ভোক্তারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। প্রায় 1.5 মাস ধরে লাগাতার বাড়ছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। যেন দাম বাড়ার লাগামহীন গতি রাজধানীর মুরগির বাজারে। সপ্তাহখানেক ধরে এই তালিকায় দেশি মুরগিও। বিক্রেতাদের দাবি, যে হারে চাহিদা বেড়েছে তার ধারে কাছেও নেই সরবরাহ। বর্তমানে অনুষ্ঠানগুলো করার কারণে যেমন অর্ডার বেশি পড়তেছে, যেমন অর্ডার পড়তেছে তেমন পরিমাণ মাল মানুষের পাইতেছেন। সোনালী মুরগির দাম বাড়াতে দেশি মুরগির দামটা একটু বাইরে গেছে। একটা তো ছিল 165, 60, এখন 175, 70 এরকম বেচতেছে। খাইতে হবে, আপনার ফ্যামিলি বাঁচাইতে হবে, এটা তো কিছু করার নেই ভাই, আমরা তো অসহায় পাবলিক। দেশের নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। আর এতেই বাজারে কমেছে মাছের সরবরাহ, যার প্রভাব পড়েছে দামে। ইলিশ মাছটা চালু হয়ে গেলে আবার দামটা কমে যাবে। নদীর মাছের দাম অনেক বাড়ছে, 100-200 টাকা কেজিতে বাড়ছে। অন্যান্য মাছের কেজিতে 20-30 টাকা বাড়ছে। দাম বাড়তি হলে তো কষ্ট হয়। সাপ্তাহিক ছুটির দিনে ভোক্তাদের স্বস্তি নেই সবজির বাজারেও। 50 টাকা কমার পর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। করল্লা 70 টাকায়, পটল, চিচিঙ্গা, ঝিঙ্গা 50 টাকার নিচে কেনা যাচ্ছে না। বাজারে উঠেছে শীতকালীন সবজি, সেখানেও আগুন। 120 টাকায় বিক্রি হচ্ছে শিম, গাজর 160 টাকায়। বরাবরের মতো নানা অজুহাত বিক্রেতাদের। টমেটো 160 টাকা কেজি, পেঁয়াজের সপ্তাহে বেশি 100 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি, ওটা আছে 70 টাকা, উস্তা 80 টাকা, কপি আছে 50 টাকা পিস, পাতাকপি 50 টাকা পিস। যেরকম কিনা এরকম বেচতেছে। এখন দেশিটা 70 টাকা আর ইন্ডিয়ানটা 65 টাকা। যার যা খুশি সেরকম বাজারে দাম হাঁকাচ্ছে, কোনো মনিটরিং করতেছে না এবং দেশের প্রত্যেকটা জিনিস আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। প্রতি মাসে প্রত্যেকটা মালের দাম বাড়তে, এটা দায়িত্ব কার? সরবরাহ না বাড়লে সবজির দাম কমবে না বলে জানান বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চলাফেরা করেন 7 কোটি টাকা দামের গাড়িতে। তার দেখা পেতে সিরিয়াল নিতে হয় 1 লাখ টাকা দিয়ে। যে কোনো তদবিরের জন্য নেন কমপক্ষে 10 লাখ টাকা। বলছে গোয়েন্দা পুলিশের হাতে আটক কথিত সচিব পরিচয় দানকারী আব্দুল কাদেরের কথা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাসিনোকাণ্ড ও নানা অভিযোগে গ্রেফতার জিকে শামীম ও আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমশরের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য রাজধানীর অভিজাত এলাকায় 5 লাখ টাকা দিয়ে অফিস ভাড়া করেন অভিযুক্ত আব্দুল কাদের। তার দাবি অনুযায়ী 30 জন সচিব বহু সামরিক বেসামরিক ব্যক্তিদের নিয়ে গড়ে তোলেন কনসোর্টিয়াম বা সংঘ। সাধারণ মানুষকে বড় অঙ্কের লোন ও সরকারি কাজ এবং তা সাবকন্ট্রাক্টে পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করায় তার উদ্দেশ্য।
পুলিশ বলছে বহুল আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমশেরের ড্যাটকো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন স্কুলের গণ্ডি না পেরোনো এই প্রতারক। শুধু তাই নয়, সংশ্লিষ্টতা রয়েছে টেন্ডারবাজি, মাদক মামলা, ক্যাসিনো কাণ্ড সহ নানা অভিযোগে গ্রেফতার যুবলীগের নামধারী নেতা জিকে শামীমের সাথেও। অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা ও কোটি কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত কাদের রাজধানীর গুলশানে গড়ে তোলেন সততা প্রপার্টিজ। বৃহস্পতিবার রাতে গুলশানে অভিযান চালিয়ে মূল হোতা আব্দুল কাদের সহ 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আমার স্যারের সাথে দেখা করলে 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা তাকে বলে যে আমার 30 জন সচিব আছে কনসাল্ট করতে, সেখান থেকে তাকে 10 লাখ, যদি 10 লাখ টাকা দিতে নাও পারে অন্তত 2 লাখ টাকা, এই তার হলো ব্যবসা। আমরা দেখতে পেয়েছি আসলে তার সাথে কেউ নেই, সে শুধু পাইলাম যেটা পেলাম প্রিন্স মুসা বিন শমশের, সে তাকে 20 কোটি টাকার চেক দিছে এবং সেও নাকি 10 কোটি টাকার চেক দিছে এবং তার অনেক ছবি টবি দেখলাম। জিকে শামীমেরও ব্যবসায়ী, সে হলেন অ্যাডভাইজার। প্রতারক চক্রের সঙ্গে রাঘব বলদের যোগাযোগ রয়েছে জানিয়ে পুলিশ বলছে প্রয়োজনে জিকে শামীম আলোচিত প্রিন্স মুসা বিন শমশেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা মুসা বিন শমশেরের সাথে কথা বলবো, তাকেও আমরা তদন্তের সাথে নিয়ে আসবো যে কেন তার সাথে এই লেনদেনগুলি হয় এবং কিভাবে একটা নন মেট্রিক লোক আপনার এইটা এত বড় একটা আপনি বলতেছেন যে কোম্পানির অ্যাডভাইজার কিভাবে হয়, সেটা আমরা তদন্ত করি। ভুয়া প্রতারকদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পুরো মৌসুমে মাছের আকালের পর মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেদের সংকট বাড়ছেই। এসব জেলেদের জন্য সরকারি খাদ্য সহায়তা বিতরণেও গড়িমসি করছে জনপ্রতিনিধিরা। আবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে গিয়ে গুনতে হচ্ছে জরিমানা। তবে সংকটে থাকা জেলেদের দ্রুত খাদ্য সহায়তার আওতায় আনার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। চরফ্যাশনের মেঘনাপাড়ের মিয়াজানপুর গ্রামের সহোদর জেলে হাসান ও হাফিজের আয়ে চলে পরিবারের 12 সদস্যের সংসার। 4 অক্টোবর নিষেধাজ্ঞার পর তাদের আয়ের পথ বন্ধ। পেটের দায়ে বুধবার রাতে নদীতে ইলিশ ধরতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন হাসান, হাফিজ সহ 6 জন। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেকের 5,000 টাকা করে জরিমানা করেন। জরিমানা 10,000 টাকা ধার করে পরিশোধ করে 2 ভাই ফিরে আসলেও এখনও ঋণের টাকা পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায়। ঘরে অসুস্থ ছেলের চিকিৎসার খরচ জোগাতে নদীতে গিয়ে হাসানদের সাথে আটক হন একই গ্রামের মোহাম্মদ জামাল। একই এলাকায় পুরান সম্রাজ ঘাট থেকে বৃহস্পতিবার রাতে আটক করা হয় মোতাহার সহ 6 জনকে। টাকার অভাবে শুক্রবার দুপুর পর্যন্ত তাদের ছাড়িয়ে আনতে পারেনি পরিবার। নদীতে গেছি, প্রশাসন ধরে আমরা আরো 5,000 টাকা জরিমানা করছে। রাতে ভাই দুইটা এগুলো সুদানের লেগে আমরা টাকা আনতে গেছি। সকালে 11 টাকা লেগে অলিং নিছি, আর একবার আমার দেওয়ার মতো কোনো সমর্থ নেই। নিষেধাজ্ঞায় নদীতে নামতে পারছেন না জেলেরা। আবার ইউনিয়ন পরিষদের গড়িমসিতে পাচ্ছেন না সরকারি খাদ্য সহায়তাও। কামাই রোজগার বন্ধ, নদীতে যাওয়া বন্ধ। পারি না চাউল কিনতে, পারি না সদাই কিনতে। আমাদের জেলেদের দাবি হলো যে আমাদের চাউলটা জরুরি দেওয়া। এই অবস্থায় কর্মহীন জেলেদের মধ্যে সরকারি সহায়তা দ্রুত বিতরণের দাবি মৎস্যজীবী সমিতির নেতার। সরকারি চাউলটা যদি অভিযানের প্রথম থেকেই চাউলটা দেওয়া দরকার, তো জেলেরা অনেকটাই সুবিধা হতো। তবে সংকটে থাকা জেলেদের খাদ্য সহায়তার আওতায় আনার আশ্বাস দেয় মৎস্য বিভাগ। 20 কেজি হারে চাল বরাদ্দ করেছেন, এটা ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে চলে গেছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যে এই চাল আমরা জেলেদের মাঝে বিতরণ করতে পারবো। নিষেধাজ্ঞা অমান্য করায় জেলায় প্রথম 4 দিনে 54 জনের জেল জরিমানা হয়েছে। জব্দ করা হয়েছে 65,000 মিটার জাল, 1 মেট্রিক টন ইলিশ সহ 2টি ট্রলার। সময় সংবাদ, ভোলা। ইলিশ রক্ষায় পটুয়াখালীর পায়রা নদী সহ বিভিন্ন নদ নদীতে অভিযান চালাচ্ছে জেলা মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই মুহূর্তে পায়রা নদীতে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল। ধন্যবাদ মৌটুসী। চলছে ইলিশের প্রজনন মৌসুম। 4 অক্টোবর থেকে 24 অক্টোবর এই 22 দিন ইলিশের প্রজনন মৌসুম চলবে। এই 22 দিনে ইলিশ সমুদ্রের নোনা পানি থেকে নদীতে মিষ্টি পানিতে যাতে নির্বিঘ্নে মাছ ছাড়তে পারে সেজন্য জেলা মৎস্য বিভাগ প্রশাসনের তরফ থেকে নিয়েছে নির্বিঘ্ন ব্যবস্থা। আপনাকে আমি যদি দেখাতে পারছি যে ইতিমধ্যে পটুয়াখালী পায়রা নদীতে যে নৌ পুলিশ, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ডও অভিযান পরিচালনা করছে যাতে কোনো অসাধু জেলে এই নদীতে মাছ ধরতে না পারে এই প্রজনন মৌসুমে। আপনাকে আরেকটু বলি যে 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন
ইলিশ প্রজনন ক্ষেত্র ইলিশ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয় বিক্রয় মজুদ নিষিদ্ধ থাকবে। এই সময় ইলিশ মাছ সমুদ্রের নোনা পানি থেকে নদীতে মিষ্টি পানিতে ডিম ছাড়তে আসে। ডিম ছাড়ার সময় ইলিশ মাছ কোনো বাধার সম্মুখীন না হয় সেজন্য জেলা মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড ইতিমধ্যে আপনি দেখতেছেন তারা পায়রা নদীতে অভিযান পরিচালনা করতেছে এবং তারা গতকাল সারা রাত পায়রা নদীতে অভিযান পরিচালনা করছে। এছাড়া পটুয়াখালীর যে চরমন্তাজ রয়েছে, চরমন্তাজে একটি প্রজনন ক্ষেত্র রয়েছে যেটা আমরা আন্দারমানিক নদী বলি। এছাড়া ওই যে সোনারচর রয়েছে, সোনারচর মোহনা থেকে এই প্রজনন মৌসুমে কিন্তু ইলিশ মাছ নির্বিঘ্নে সমুদ্র থেকে নদীতে মাছ ছাড়তে আসে। আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই সময় কিন্তু যারা সঠিক জেলে রয়েছে তারা কিন্তু নদীতে মাছ ধরে না, কিন্তু কিছু কিছু মৌসুমী জেলে রয়েছে তারা চুরি চুরি করে মাছ ধরে। সঠিক জেলারা এই 22 দিন তাদের ট্রলার যার মেরামতে ব্যস্ত থাকে। আপনারা যে প্রতি বছর যে আশ্বিনের শেষ এবং পূর্ণিমার আশ্বিনের শেষ এবং কার্তিকের সময় পূর্ণিমার এই সময় মাছ ধরার সময়, এই সময় আসলে জেলেরা মাছ ধরে এবং মাছ ধরে না ধরতে পারে সেজন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর সবসময় নিরাপত্তা। আমি এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহর সাথে কথা বলবো, আসলে তারা এই মাছ ধরা না বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন এবং এই সময় জেলেরা একটু অভিযোগ করেছেন তারা চাল পটুয়াখালীর এখনো জেলেরা চাল পায়নি। আসলে আপনি একটু বলবেন যে এই বিষয়ে আপনারা কি প্রজনন মৌসুমে যে জেলেরা মাছ ধরতে না পারে সেজন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এবং জেলেরা যাতে চাল পায় সে বিষয়ে আপনি একটু বলেন। ইলিশের প্রজনন মৌসুমে পটুয়াখালীতে দুইটি গুরুত্বপূর্ণ অভয়াশ্রম রয়েছে, তেঁতুলিয়া নদী এবং আন্দারমানিক নদী। আমাদের এখানে সার্বক্ষণিক আমাদের টহল আছে, আমাদের সাথে নৌ পুলিশ, কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সবাই আমাদের সাথে আছে। আমরা পায়রা নদীতে গত রাতে সারা রাত অভিযান করে কোস্টগার্ড এবং নৌ পুলিশের সাথে আমরা 4টা বেহুন্দি জাল এবং 10,000 মিটার কারেন্ট জাল আমরা জব্দ করেছি। আমরা এই সময় নদীতে কোনো জেলে আটক করতে পারি নাই। আমাদের এই ভিজিএ বরাদ্দ এসেছে 63,800 জন জেলেকে 20 কেজি হারে। আমরা এইটা ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ আমরা পৌঁছাই দিছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওনারা শীঘ্রই ওনার বরাদ্দগুলো যারা জেলে আছে তাদেরকে দিয়ে দিবে। এ বিষয়ে আমাদের মনিটরিং আছে এবং আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি। আমাদের সাথে ইউনো সাহেব ওনারও মনিটরিং করতেছেন আমাদের চাউলগুলো। ধন্যবাদ জেলা মৎস্য কর্মকর্তাকে। আপনি যেমনটা শুনছিলেন যে ইতিমধ্যে চাল বরাদ্দ এসেছে এবং ইউনিয়ন পর্যায়ে চাল চলে গেছে, তবে খুব শীঘ্রই জেলেদের মধ্যে চাল দেওয়া হবে এবং তারা গতকাল রাতে অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনা করে 4টি বেন্দি জাল এবং 10,000 মিটার কারেন্ট জাল জব্দ করেছে। আর এই জালগুলো কিছুক্ষণের মধ্যে জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হবে। আপনি জানেন যে পটুয়াখালী জেলায় প্রায় লক্ষাধিক জেলে রয়েছে, এর ভিতর নিবন্ধিত জেলে রয়েছে 67,000-এরও বেশি। আর এই যে প্রজনন মৌসুম রয়েছে মালিশি রক্ষায়, এই জন্য পটুয়াখালী জেলায় 63,800 জেলাকে 20 কেজি করে চাল দেওয়া হবে। তবে জেলারা একটা জিনিস বলছে যে চালের পাশাপাশি তারা যদি কিছু আর্থিক সুবিধা পেত তাহলে খুব ভালো হতো। এই ছিল প্রজনন মৌসুমে পায়রা নদী থেকে প্রশাসনের অভিযানের আমার কাছে সর্বশেষ মৌটুসি। পটুয়াখালীর পায়রা নদী থেকে এতক্ষণ আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। একই দিনে 14টি সরকারি চাকরির পরীক্ষা হয়েছে গতকাল। তবে আবেদন করেও পরীক্ষা দিতে পারেননি অনেক চাকরি প্রত্যাশী। এতে ক্ষোভ প্রকাশ করে পরীক্ষা নেয়ার ক্ষেত্রে সমন্বয়ের দাবি জানান তারা। ত্রপা বিশ্বাস এসেছেন চট্টগ্রাম থেকে। সরকারি চাকরির আশায় শুক্রবার সকাল ও বিকেলে 2টি পরীক্ষা দিয়েছেন। একই সময় পরীক্ষা হয় আরো 2টি পরীক্ষা দিতে পারেননি তিনি। আমি 2-3টাতে অ্যাপ্লাই করছি কিন্তু দেওয়ার সুযোগ হয়নি। একসাথে 2-3টা ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, কে কখন এক্সাম নেবে, যেহেতু 2 বছর পর এক্সাম হচ্ছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন, বিসিএসআইআর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহ 14টি সরকারি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার। একই দিনে এতগুলো পরীক্ষা হওয়ায় দুর্ভোগে পড়তে হয় চাকরি প্রত্যাশীদের। আবেদন সত্ত্বেও পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। 2-3টা আবেদন একসাথে করা, তাহলে একই টাইমে পরীক্ষা যদি দেওয়া পড়ে তাহলে কিভাবে আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করব? অনেকগুলো পরীক্ষা হওয়ার কারণে সবগুলো পরীক্ষাতে অংশ নিতে পারছে না। আমরা মনে করেন বিভিন্ন জেলা থেকে আসতেছি। শুধু ঢাকা কেন্দ্রিক পরীক্ষার কারণে অনেককেই সড়ক পথে যানজট সহ নানা জটিলতায় পড়তে হয়। আর তাই জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার দাবিও জানান চাকরি প্রত্যাশীরা। বিভাগীয় পর্যায়ে যে পরীক্ষাগুলো হয় তাহলে আমরা ওই
ট্রান্সপোর্ট খরচটা আমাদের হয়তো মিটে যেত, এটাতে আমরা অন্যান্য অ্যাপ্লাইগুলো করতে পারব। 700 থেকে 1000 টাকা খরচ করে আবেদন করলেও পরীক্ষা দিতে না পারা যেন বেকার জীবনে মরার উপর খাড়ার ঘা। 750 টাকাতে অ্যাপ্লাই করছি, এটা তো অ্যাপ্লাই করছি, ওই টাকাটা আমাদের নষ্ট। এসব চাকরির ক্ষেত্রে পরীক্ষার্থী 1000-এর বেশি হলেও নিয়োগ পদের সংখ্যা খুবই কম। চাকরি প্রত্যাশীদের মতে সরকারি চাকরি পরীক্ষায় এমন দুর্ভোগ বেকার জীবনে বিপত্তি বাড়ানোর সাথে যোগ করছে হতাশাও। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ 1200 মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমদ। এ সময় অতিথিরা জানান, দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে প্রতি বছরের মতো এবছরও অসহায় মানুষদের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয়। বিশ্বব্যাপী যখন গ্রাহকদের নিরাপত্তা নিয়ে সমালোচনার তুঙ্গে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ঠিক তখনই অ্যামাজন বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে এলো তারা। পৃথিবীর ফুসফুস খ্যাত এই বন রক্ষায় নিজেদের নীতি পরিবর্তন করে জারি করেছে নতুন আইন। সম্প্রতি বিবিসির একটি তদন্তের প্রেক্ষিতে অ্যামাজনের সংরক্ষিত এলাকার অবৈধ বেচাবিক্রি বন্ধে ফেসবুক এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। পৃথিবীর 7টি দেশের 7.5 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অ্যামাজন রেইন ফরেস্ট। বর্তমানে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডেও একটু একটু করে হারিয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস খ্যাত এই বন। কিছু অসাধু মহলের কবলে পড়ে বনের গাছগাছালির পাশাপাশি বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্য প্রাণীও। এক গবেষণায় দেখা গেছে, অ্যামাজনের সর্বজনীন মালিকানাধীন বনাঞ্চলের 1/3 ধ্বংস হয়ে যাচ্ছে। সম্প্রতি অ্যামাজন অঞ্চলের অবৈধ বেচা বিক্রি বন্ধে নতুন আইন প্রণয়ন করেছে ফেসবুক। পরিবর্তিত এই নীতি কেবল অ্যামাজন সংরক্ষণেই সীমাবদ্ধ থাকবে। বিশ্বজুড়ে অন্যান্য রেইন ফরেস্ট এবং বন্যপ্রাণীর আবাসস্থল কিংবা জনসাধারণের মালিকানাধীন বনাঞ্চলের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এর আগে ফেব্রুয়ারিতে বিবিসির এক ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে, যেখানে ফেসবুকের বিজ্ঞাপন পরিষেবার আওতায় হাজারখানেক রেইন ফরেস্ট প্লট তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তীতে এসব বিজ্ঞাপনের সত্যতা যাচাইয়ে বিবিসি ধনী বিনিয়োগকারীদের প্রতিনিধি হিসেবে একজন করে আইনজীবী এবং একটি গুপ্তচর অপারেটিভের মধ্যে বৈঠকের ব্যবস্থা করে। বিবিসির ওই তদন্তে দেখা যায়, গুপ্তচরের মাধ্যমে অ্যামাজনের বিভিন্ন অঞ্চল বিক্রি করা হয়। তাদের এই তদন্তের জবাবে ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্ট ফেসবুকের মাধ্যমে অ্যামাজনের সুরক্ষিত এলাকা বিক্রির বিষয়ে তদন্তের নির্দেশ দেয়। অপরাধী বিক্রেতাদের ধরতে ফেসবুক ইউনেপ ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার দ্বারা পরিচালিত একটি ডাটাবেস ব্যবহার করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। সাঁতারের খবর। 34তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় পুলে ঝড় তুললেন ছোট্ট 2 শিশু সারা ও সাবা। জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো অংশ নিতে পেরে উচ্ছ্বসিত 2 বোন। এদিকে এই দুই শিশুর পারফরমেন্সে খুশি তাদের বাবাও। জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার এবারের আসরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ছোট্ট 2টি শিশু। 3 বছর 2 মাস বয়সী সাইবা জাফরিন সারা ও 5 বছর বয়সী আয়েশা তাবাসসুম সাবা। 100 মিটার ফ্রি স্টাইলে রাজশাহীর এই 2 খুদে সাঁতারুর পারফরমেন্স নজর কেড়েছে সবার। পুলে এই 2 বোন অংশ নেন 8 থেকে 10 বছরের বিভাগে, যেখানে ছোট্ট এই 2 শিশু 50 মিটার ও 100 মিটার ফ্রি স্টাইলে দাপিয়েছেন স্বমহিমায়। অবিশ্বাস্যভাবে সবাইকে অবাক করে ল্যান্ডমার্কে পৌঁছান সারা ও সাবা। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে পেরে উচ্ছ্বসিত এই 2 বোন। ভালো লাগে। তুমি বড় হয়ে কি হতে চাও? চ্যাম্পিয়ন হতে চাই। এখানে কার সাথে এসেছো? বাবার সাথে। তোমাকে সাঁতার কে শিখিয়েছে? আমি আম্মু খুব খুশি হবে, ভালো লেগেছে। আমি বড় হলে বিকেএসপিতে চান্স পেতে চাই। সাইবা জাফরিন সারা ও আয়েশা তাবাসসুম সাবার বাবাও তাদের পারফরমেন্সে বেশ খুশি। 2 কন্যাকে নিয়ে তার স্বপ্নের পরিধিটাও বিস্তৃত। মাত্র 2 মাসের মধ্যে 22টি ক্লাসের মধ্যে তারা এই যোগ্যতাটি অর্জন করেছে।
তো এবং তাদের পারফরমেন্সটাও খুব ভালো ছিল, যেটাতে আমি এবং কোচ খুবই হ্যাপি। শুধু সাঁতারই নয়, কারাতেতেও বেশ পারদর্শী সারা ও সাবা। এই দুটি শিশুই যে সাঁতারের আগামী দিনের তারকা হবে তা সময় বলে দেবে। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। ম্যাচ দেখতে ঢল নামে হাজারো মানুষের। সুস্থ ধারার খেলা চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এই আয়োজন বলছেন আয়োজকরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। মাঠের চারপাশটা দুপুর পর থেকেই ভরে যায় নানা বয়সী ফুটবল প্রেমী মানুষের পদচারণায়। নান্দনিক খেলা তুলে ধরতে খেলোয়াড়দেরও যেন কমতি ছিল না। খেলা শুরুর পর থেকেই খেলোয়াড়দের পায়ে বল গড়ানোর সাথে বাড়তে থাকে দর্শকদের উচ্ছ্বাস আর উত্তেজনা। নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো জমকালো এই ফুটবল খেলা। জয়ের জন্য দুপক্ষের ছিল গোল পোস্টে বল ঠেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা, আর দর্শকদের তীক্ষ্ণ চাহনি ছিল খেলোয়াড়দের বল গড়ানোর গতির দিকে। শরতের পরন্ত বিকেলে গ্রামীণ জনপদের মানুষকে ক্ষণিক বিনোদন দিতে আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্টের। টান টান উত্তেজনার খেলোয়াড়দের পায়ের নান্দনিক কসরত দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। খেলাধুলার মাধ্যমেই প্রকৃতভাবে যুব সমাজ সব দিক থেকে উঠে আসতে পারে। যাই হোক, খেলাটা অনেক ভালো লাগে, এই জন্য খেলা দেখতে আসছিলাম। লাল সাদা গেঞ্জি পরা খেলোয়াড়দের প্রেরণা দিতে মাঠের এপাশ থেকে দর্শকদের উচ্ছ্বাসের যেন কমতি ছিল না। সুস্থ ধারার খেলা চর্চায় তরুণদের মাদক মুক্ত রাখতে এমন আয়োজন বেশি দরকার বলে জানান খেলোয়াড়রা। আমরা খেলাধুলাকে পছন্দ করি, আর খেলাধুলা করলে ধূমপান থেকে আমরা মুক্ত থাকবো, এই সমাজটা ভালো হবে। আমরা চাচ্ছি এইরকম টুর্নামেন্ট আরো হোক, আর তরুণ প্রজন্মকে অপসংস্কৃতির বেড়াজাল থেকে মুক্ত রাখতে এই আয়োজন বলছে আয়োজকরা। মাদক থেকে দূরে নিয়ে আসার জন্য সবসময় ওরা ভূমিকা পালন করে আসতেছে এবং ওদের প্রচেষ্টায় শিমুলিয়া গ্রামটা একটা সোনার বাংলা গ্রাম তৈরি করার জন্য চিন্তা ভাবনা করতে রাখছে। খেলাধুলা করলে শারীরিক বিকাশ হবে, আর শারীরিক বিকাশ হলে তারা সুস্থ থাকতে পারবে। প্রয়াত নেতা আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের 7 দিনের এই খেলার আয়োজন করে স্থানীয় সোনার বাংলা নামের একটি সামাজিক সংগঠন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নাম তার টুনটুনি, পাখি বা মানুষ নয়, গরুর বাছুরের নাম। সাভারের আশুলিয়ায় রানী মারা যাওয়ার পর এবার এর বিকল্প হিসেবে সন্ধান মিলেছে গাজীপুরের টুনটুনির। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, বর্তমানে জীবিত গরুর মধ্যে এটি বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির। আরও জানাচ্ছেন রাজিবুল হাসান, ক্যামেরায় ছিলেন জুরায়েদ রুবেল। গত কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে তোলপাড় ছিল সাভারের রানীর গল্প। এবার আপনাদের শোনাবো গাজীপুরের টুনটুনির কথা। চঞ্চল স্বভাবের টুনটুনি বাড়ির আঙিনায় ঘুরছে ফিরছে আর ঘাস খাচ্ছে, কখনো কখনো মায়ের আদরে পান করছে দুধও। 1 বছর 2 মাস বয়সী বকনা বাছুরটির ওজন 23 কেজি আর উচ্চতায় 22 ইঞ্চি। দেশি জাতের এই বাছুর এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। পরম যত্নে খর্বাকৃতির বাছুরটি পালন করছেন শ্রীপুরের হায়াতখার চালা এলাকার কৃষক আবুল কাশেম। টুনটুনিটা হওয়ার পরে একবারে ছোট আছেন, এটা খাবারটা দুধ খাইতে পারছে না এর মার ওরের থেকে। আমি হেরে দইরা আঙ্গায় আডুর মধ্যে লইয়া থোতা দিয়া খাওয়াইতাম। এলাকায় এমন ছোট্ট বাছুর জন্ম নেওয়ায় চলছে নানা গল্প গুজব। প্রতিদিনই দূর দূরান্তের লোকজন দেখতে ছুটে আসছেন। একদম বুঝা ওইসে ঘরে খালি দৌড় ঘরে মানুষ আইতেছে দেখতেছে। গরুটা দেখায় খুব সুন্দর, একবারে ছোট, দূরে দূরে হাঁটা চলাফেরা খুব সুন্দর, মনে আনন্দ পায়। এর আগে উচ্চতা 20 আর ওজন মাত্র 26 কেজি গরু মিলে আশুলিয়ার রানী বাছুরটি মারা যাওয়ার পর খবর আসে গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে সর্বশেষ তালিকায় সেটির নাম। এরপর সন্ধান মিলে গাজীপুরের টুনটুনির। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে ছোট জীবিত গরু এটি। সাভারের যে রানী ছিল সেটি মারা যাওয়ার পর আমার মনে হয় যে এটি হয়তো বিশ্বের সবচেয়ে ছোট গরুর খেতাব পেতে পারে। আমরা এই বিষয়ে চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় কথা বলতেছি। তথ্য বলছে রানীর আগেও 2014 সালে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে 24.07 ইঞ্চি উচ্চতা নিয়ে সবচেয়ে ছোট গরু হিসেবে নাম লিখিয়েছিল ভারতের কেরালা রাজ্যের মানিকিয়াম। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাসপোর্ট অফিস থেকে তথ্য চুরি, জালিয়াতি করে তৈরি করা হচ্ছে নতুন নতুন পাসপোর্ট। দুর্ভোগে আসল গ্রহীতারা, দালালদের ওপর দায় চাপানোর চেষ্টা অধিদপ্তরের।
সিরাজগঞ্জের পর এবার লক্ষ্মীপুরে মাদ্রাসার 6 ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ। শিক্ষক গ্রেপ্তার, শাসনের অজুহাত কর্তৃপক্ষের। করোনাকালে ইলেকট্রনিক গ্যাজেটে আসক্ত 67% স্কুল শিক্ষার্থী। বাড়ছে মানসিক ও শারীরিক সমস্যা, অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ। হাঁস নিয়ে গেছে কমিশনারের লোকজন, ক্লাবের প্লাবন আছে কিছু দেখাশোনা করছে, দেখাশোনা করার পরে তারা হাঁস খায় বলেছে। মশা মারার আগেই গায়েব হাঁস, কাজে আসছে না ঢাকা দক্ষিণ সিটির হাঁস থেরাপি। অবাস্তব বলছেন কীটতত্ত্ববিদরা। এবং 30,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত হচ্ছে বিশ্বমানের সড়ক, বাড়বে উপ আঞ্চলিক যোগাযোগ। শিগগিরই নির্মাণ কাজ শুরুর আশা। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ে।